বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা। তাহলে দেখো এখানে একটা প্রশ্ন আছে, ঠিক আছে? আগে প্রশ্নটা পড়ি, পরে আমরা বিস্তারিত আলোচনা করব এটি নিয়ে। যে সালফারের পারমাণবিক সংখ্যা কত? 16, অর্থাৎ এর 16টা প্রোটন এবং 16টা ইলেকট্রন রয়েছে। এর 10তম, 13তম এবং 16তম ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান লিখতে আমাদের বলেছে। তাহলে আমরা একটু সালফারের ইলেকট্রন বিন্যাসটা দেখে আসি। যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। তাহলে দেখো এই যে 16টি ইলেকট্রন এইভাবে থাকে। এইগুলো আমরা 9, 10-এ শিখে আসছি। এখন দেখো যে আমাদের 4টা কোয়ান্টাম সংখ্যা কি কি। একটা হলো n, যেটাকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলি। একটা হলো l, যেটাকে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলি। আরেকটা হলো m, যেটাকে আমরা চৌম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলি, এবং একটা হলো s, যেটাকে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা বলি। এখন n এর ভ্যালু আমরা সবাই মোটামুটি জানি। n এর ভ্যালুটা কি, যে একটা ইলেকট্রন কত নম্বর প্রধান শক্তি স্তরে আছে। ধরো একটা ইলেকট্রন 3s এ আছে, তাহলে এখানে তৃতীয় শক্তি স্তরে আছে, তাহলে n এর ভ্যালু হলো 3। যদি একটা ইলেকট্রন 2s অরবিটালে দ্বিতীয় শক্তি স্তরে বা 2p তে থাকে, তাহলে n এর ভ্যালু কত হবে? 2। এখন তাহলে n এর ভ্যালু কি কি হতে পারে, যে তোমার 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। যত নম্বর শক্তি স্তরে থাকবে ইলেকট্রনটা, n এর ভ্যালু হলো তত। ঠিক আছে, এখন আসো যে আমাদের l এর মান। তাহলে আমরা 10তম ইলেকট্রন কত নম্বর শক্তি স্তরে আছে আমরা যদি একটু দেখি। যে 10তম ইলেকট্রন এই যে এইটা হলো 2, 4 এবং 6, কত হলো 10। তাহলে আমরা বুঝতে পারলাম যে 10তম ইলেকট্রনটা অবশ্যই 2p, যে আমাদের অরবিটাল এইখানে আছে। তাহলে কত নম্বর 2p তে থাকলে কত নম্বর প্রধান শক্তি স্তর? 2 নম্বর প্রধান শক্তি স্তর। তাহলে n এর ভ্যালু কত হবে? 2। এখন আসো l এর মান। এখন l এর মান কি কি হয় স্যার? l এর ভ্যালু স্যার আমাদের যখন কোনো একটা ইলেকট্রন s অরবিটালে থাকে, s অরবিটালে থাকে, তখন l এর ভ্যালু কি হয়? যে l এর ভ্যালু হয় স্যার আমাদের 0। যখন p অরবিটালে থাকে তখন l এর ভ্যালু হয় 1। যখন আমাদের d অরবিটালে থাকে l এর ভ্যালু হয় 2। যখন আমাদের একটা ইলেকট্রন f অরবিটালে থাকে তখন l এর ভ্যালু হয় 3। এগুলো আমরা 9, 10-এ বেসিক শিখে আসছি। তাহলে দেখো এই যে 10 নম্বর ইলেকট্রন 2p, অর্থাৎ p অরবিটালে আছে, তাহলে l এর ভ্যালু কত হবে? 1। এখন আসো স্যার m এর ভ্যালু। m এর ভ্যালু তোমরা একটা জিনিস মনে রাখবা, ঠিক আছে? m এর ভ্যালুটা হলো কোনো একটা ইলেকট্রন যদি s অরবিটালে থাকে, s অরবিটালে থাকলে m এর ভ্যালুটা কত হবে? m এর ভ্যালুটা হবে 0। যদি কোনো একটা ইলেকট্রন p অরবিটালে থাকে, তো p অরবিটালে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকতে পারে? 6টা। এই 6টা ইলেকট্রন কি কয়টা অরবিটাল জুড়ে থাকে? 6টা ইলেকট্রন। p অরবিটালে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকে। এই 6টা ইলেকট্রন 3টা অরবিটাল জুড়ে থাকে। মনে রাখবা, ইলেকট্রন যতটি, তার অর্ধেক সংখ্যক থাকে অরবিটাল। এই 6টা ইলেকট্রন কিভাবে প্রবেশ করে আমরা যদি একটু হুন্ডের নীতি অনুসারে ব্যাখ্যা করতে চাই। সবসময় মনে রাখবা ইলেকট্রন গুলা সবসময় সিঙ্গেল থাকতে চায়। তাহলে এই 6টা ইলেকট্রন প্রথমে এককভাবে মানে সিঙ্গেল হিসেবে প্রবেশ করবে, একটা, দুইটা, তিনটা। পরবর্তীতে দেখো এইগুলো অর্ধপূর্ণ হয়ে গেছে, আর তো সিঙ্গেল ভাবে ঢোকা সম্ভব নয়, তাহলে আবার প্রথম থেকে এই 4 নম্বর ইলেকট্রন, 5 নম্বর ইলেকট্রন, 6 নম্বর ইলেকট্রন, অর্থাৎ পি অরবিটালে 6টা ইলেকট্রন থাকে। এখানে অরবিটাল সংখ্যা হলো 3টাকে আমরা px, py, pz বলি। এখন তো পি অরবিটাল যেটা, এটার জন্য l এর ভ্যালু কি? l এর ভ্যালু হলো 1। ঠিক আছে, তাহলে m এর ভ্যালু হবে, সবসময় মনে রাখো m এর ভ্যালুটা হয় -l থেকে +l পর্যন্ত। অর্থাৎ l এর ভ্যালু যদি 1 হয়, তাহলে -1 থেকে +1 পর্যন্ত। p অরবিটালের জন্য কিন্তু l এর ভ্যালু 1, তাহলে -1 থেকে +1 পর্যন্ত। তাহলে প্রথম যে বক্সটা দেখতে পাচ্ছ, অর্থাৎ px অরবিটালের জন্য m এর ভ্যালু ধরলাম -1। -1 এর পরে কি আসে? সংখ্যা রেখায় 0, পরে কি আসে? +1। আশা করি বুঝতে পারছো। এখন আমরা যদি একটু এখানে দেখার চেষ্টা করি যে আমাদের 10 নম্বর ইলেকট্রন কোন অরবিটালে আছে? 2p অরবিটালে আছে। তাহলে দেখো 1 এসে আমাদের 2টা এবং 2 এসে আরো 2টা, তাহলে 4টা। তাহলে এইটা হলো 5 নম্বর ইলেকট্রন, 6 নম্বর ইলেকট্রন, 7 নম্বর ইলেকট্রন, 8, 9 এবং 10। তাহলে 10 নম্বর ইলেকট্রন আমাদের pz অরবিটালে আছে, যেটার জন্য আমাদের m এর ভ্যালু কত? +1। ওকে। এখন আসো s এর ভ্যালু বলতে আমরা বুঝি একটা ইলেকট্রন কোন দিকে ঘূর্ণায়মান। ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে, আমরা যদি ধরি যে একটা ইলেকট্রন এই দিকটাকে ধরলাম ঘড়ির কাঁটার দিকে, তাহলে এই দিকে গেলে আমরা ধরলাম যে ইলেকট্রনটার যে s এর ভ্যালু +1/2।
আর এর উল্টা দিকে ঢুকলে ধরলাম মাইনাস হাফ, অর্থাৎ একটা ইলেকট্রনের যে স্পিন কোয়ান্টাম সংখ্যা দুইটা হতে পারে, একটা হতে পারে ঘড়ির কাঁটার দিক অর্থাৎ প্লাস হাফ, অন্যটা হতে পারে মাইনাস হাফ। তাহলে দেখো 10 নম্বর ইলেকট্রন আমাদের কোন দিকে প্রবেশ করছে, তাহলে আমরা ধরলাম এই দিকে গেলে ধরলাম আমরা প্লাস হাফ, ঠিক আছে, তুমি উল্টাটাও ধরতে পারো প্লাস হাফ, এবং এর বিপরীত দিকে গেলে মাইনাস হাফ, ঠিক আছে। এখন দেখো আমাদের 10 নম্বর ইলেকট্রন কোন দিকে প্রবেশ করছে, দেখো এটা হলো 5 নম্বর ইলেকট্রন, এই যে এই দুইটা হলো চারটা, চারটা চলে গেল, তাহলে 2p-তে 5, 6, 7, 8, 9, 10, দেখো আমাদের বিপরীত দিকে প্রবেশ করছে, তাহলে s এর ভ্যালু কি হবে মাইনাস হাফ। তাইলে এটা কত নম্বর ইলেকট্রনের জন্য আমরা বের করলাম, সালফারের 10 নম্বর যে ইলেকট্রনের জন্য। আশা করি বুঝতে পারছো। এখন যদি আমি বলি না তুমি 10 নম্বর না, তুমি 13 নম্বর ইলেকট্রনের জন্য বের করো, তাহলে 13 নম্বর ইলেকট্রনের জন্য আমরা একটু লিখে ফেলি আগে, ঠিক আছে, এম এস। তাহলে দেখো 13 নম্বর ইলেকট্রন কোন অরবিটালে আছে একটু হিসাব করি চলো। 13 নম্বর ইলেকট্রন দেখো 2, 4, 10, 10 নম্বর ইলেকট্রন, 12টা ইলেকট্রন, এবং 13 নম্বর ইলেকট্রন আমরা দেখলাম 3p অরবিটালে আছে, ঠিক আছে। এই দেখো 3s পর্যন্ত তো 12টা চলে গেল, তাহলে বাকি চারটা মানে 13, 14, 15, 16 এই চারটা 3p তে আছে, 3p তে আছে, তাহলে 3p, তাহলে n এর ভ্যালু কত 3, কারণ 3 নম্বর প্রধান শক্তি স্তরে আছে, p অরবিটালে আছে, তাহলে p অরবিটালে থাকলে l এর ভ্যালু কত 1। এখন আসো তার m এর ভ্যালু, তাহলে 13 নম্বর ইলেকট্রন স্যার এখানে দেখো আমাদের 3s পর্যন্ত কিন্তু 12টা চলে গেছে, তাহলে এর ঠিক পরেই কিন্তু 13 নম্বর ইলেকট্রন, তাহলে দেখো 13 নম্বর ইলেকট্রন, তাহলে 13 নম্বর ইলেকট্রন আমাদের px অরবিটালে থাকবে, এটা বুঝতে আশা করি অসুবিধা নেই। তাহলে 13 নম্বর ইলেকট্রনের জন্য m এর ভ্যালু কি হবে মাইনাস মাইনাস 1, দেখো px এ থাকলে মাইনাস 1, py তে থাকলে 0, pz মানে এইরকম আমরা সংখ্যা রেখার পদ্ধতিতে আমরা একটু হিসাব করলাম। এখন দেখো এটা কোন দিকে প্রবেশ করছে, দেখো ঘড়ির কাঁটার দিকে বা উপরের দিকে আমরা যদি বলি, তাহলে কি হবে প্লাস হাফ, ঠিক আছে। এখন দেখো 16 নম্বর ইলেকট্রন, 16 নম্বর, এই দেখো এতটুকু পর্যন্ত তো আগেই জানলাম 12, এখন যদি আমরা 16 নম্বর ইলেকট্রনের জন্য চিন্তা করি, এটা হলো 13 নম্বর ইলেকট্রন, এখন যদি আমরা একটু 16 নম্বর ইলেকট্রনের জন্য চিন্তা করি, এন, এল, এম এবং এস, এই চারটার মান একটু এটা একটু ভালো করে বুঝো, ঠিক আছে। দেখো আমাদের 2, 4, 8, 6, 10, 12, 12 নম্বর ইলেকট্রন 3s অরবিটালে গিয়ে শেষ, এবং 3p তে বাকি চারটা অর্থাৎ 12 এর পরে গিয়ে আসে 13, 14, 15, 16, এই চারটা আছে, তাহলে n এর ভ্যালু 3, এটা আশা করি বুঝতে অসুবিধা নাই। l এর ভ্যালু যেহেতু p, সেম ভাবে কি হবে 1। এখন আসো m এর ভ্যালু, স্যার আমাদের কত নম্বর ইলেকট্রন 16 নম্বর ইলেকট্রন, তাহলে দেখো 3s এ আমাদের 12 শেষ, তাহলে 3p থেকে কি শুরু হবে 13 নম্বর ইলেকট্রন থেকে শুরু হবে, তাহলে দেখো 13, আমরা শিখেছি যে একটা একটা করে ইলেকট্রন প্রথমে প্রবেশ করে পরে ডাবল ডাবল হয়ে প্রবেশ করে, তাহলে দেখো 13, 14, 15 এবং 16 নম্বর আবার px এ আসবে, তাহলে px এ থাকলে আমাদের m এর ভ্যালুটা কি হবে -1, -1, এবং s এর ভ্যালুটা দেখো এটা কিন্তু দেখো 13, 14, 15, 16 উল্টা দিকে প্রবেশ করছে, তাহলে কি হবে মাইনাস হাফ। আমরা যেহেতু এই দিকটাকে প্লাস হাফ ধরলাম এবং তার বিপরীত দিকটাকে মাইনাস হাফ ধরলাম, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। m এর ভ্যালুটা আবার মনে রাখবা যে l এর ভ্যালুটার উপরে নির্ভর করে, l এর ভ্যালু যদি 1 হয় তাহলে m এর ভ্যালু হবে -1 থেকে +1 পর্যন্ত। এখন যদি বলি স্যার আমাদের যে m এর ভ্যালু, আমাদের কোনো একটা ইলেকট্রন d অরবিটালে প্রবেশ করে, তাহলে d অরবিটালে প্রবেশ করলে আমাদের l এর ভ্যালু কি হবে 2, তাহলে m এর ভ্যালু কি হবে +2 থেকে -2 পর্যন্ত, তাহলে আমাদের +2 থেকে -2 পর্যন্ত, এবং মাঝে মাঝে কোন কোন সংখ্যা থাকে +2 পরে কি আসে +1, পরে কি আসে 0, আচ্ছা তুমি উল্টাটাও ধরতে পারো -2 থেকে +2 পর্যন্ত -1 এবং -2, ঠিক আছে। সংখ্যার আকার পদ্ধতি তুমি -2 থেকে -1, +2 থেকে -2 এরকমও ধরতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। এখন ধরো ডি অরবিটালে কতটা ইলেকট্রন থাকে আমরা জানি স্যার 10টা, 10টা কিভাবে প্রবেশ করে প্রথমে একটা একটা করে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এইভাবে হিসাব করলে আমরা কিন্তু খুব সহজে m এর ভ্যালুটা বের করতে পারি, ঠিক আছে। তাহলে চলো আমরা এখন আরেকটি প্রশ্ন দেখি। এখন দেখো এই প্রশ্নটাই কি বলছে যে কপারের 29 নম্বর ইলেকট্রন এবং কপার প্লাস যখন গঠিত হয় তখন একটি ইলেকট্রন চলে যায়, আমরা জানি এই ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান লিখতে। তাহলে আমরা প্রথমে কপারের ইলেকট্রন বিন্যাসটা দেখি, ঠিক আছে। তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস কিরকম স্যার, যে আমাদের 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, আমরা জানি 3p এর পরে 3d এবং 4s,
এই দুইটার মধ্যে আগে 4s এ ইলেকট্রন যায়, কারণ আমরা জানি যে 3D এর তুলনায় 4s এর শক্তি বেশি। এগুলো কিন্তু আমরা 9 10 এ শিখে আসছি। তাহলে আগে 4s এ ইলেকট্রন যায় এবং পরে 3D তে ইলেকট্রন যায়। এখানে 4s1 এবং 3D 10 হয়, 4s2 হয় না কেন? কারণ আমরা জানি যখন কোনো একটা অরবিটাল ইলেকট্রন দ্বারা অর্ধেক পূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ হয় তখন ইলেকট্রন বিন্যাসটা অধিক স্থিতিশীল হয়। এগুলো 9 10 এ বেশি, আশা করি বুঝতে পারছো। তাহলে ইলেকট্রন কোন অরবিটালে আগে প্রবেশ করছে? 4s এ, পরে 3D তে। এখন দেখো আমরা 29 নম্বর ইলেকট্রনটা হিসেব করি। 29 নম্বর ইলেকট্রন কোন অরবিটাল আছে? দেখো 2 4, পরে 6 এ 10, 10 2 12, 12 আর 6 18, 18 পরে 4s, কিন্তু 3D না, মনে রেখো। 3D এর পরে 4s এ যায়, 3D এর আগে 4s এ যায়। তাহলে 18 19, 19 এরপরে এইখানে 10টা আছে, এই 10টার ভিতরে আমাদের 29 নম্বর ইলেকট্রনটা অবশ্যই আছে। ঠিক আছে, 19 আর 10 29। তাহলে আমরা বললাম যে আমাদের 29 নম্বর ইলেকট্রন কোন অরবিটালে আছে? আমাদের 3D অরবিটালে আছে। তাহলে দেখো এখানে n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু হবে 3, কারণ 3D অরবিটালে আছে কিন্তু। ঠিক আছে, l এর ভ্যালু কত? d এর জন্য একটু আগে পড়ে আসছে, d এর জন্য l এর ভ্যালু হলো 2। ঠিক আছে, এখন m এর ভ্যালুটা দেখি। তাহলে d অরবিটালে কতটা ইলেকট্রন থাকে স্যার? 10টা। 10টা কিভাবে থাকে? আমরা একটু যদি বক্সটা আঁকি, আর 10টা এইভাবে থাকে। 10টা 5টা অরবিটালে থাকে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে দেখো আমাদের 19 নম্বর ইলেকট্রন কিন্তু 4s এ গেছে। তাহলে 20 21 22 23 24 25 26 27 28 29। ঠিক আছে, তাহলে একেবারে লাস্টে আমাদের 29 নম্বর ইলেকট্রন। তাহলে আমরা 29 নম্বর ইলেকট্রন কোথায় গেল? আমরা যে এইগুলোর নাম কি কি দিয়েছিলাম, যে আমরা ডি অরবিটালের জন্য এম এর ভ্যালু কি কি পাই স্যার? আমরা বলছি যে এম এর ভ্যালুটা আসলে এল এর ভ্যালুর উপর নির্ভর করে। এল এর ভ্যালু যদি তোমার 2 হয়, তাহলে -2 থেকে +2 পর্যন্ত যে সংখ্যাগুলো হয় সেগুলোই আসলে আমাদের এম এর ভ্যালু হয়। তাহলে এখানে দেখো ডি অরবিটালের জন্য এল এর ভ্যালু কত? 2। তাহলে এম এর ভ্যালু হবে কি? -2 থেকে +2 পর্যন্ত। তাহলে -2 পরে কি আসে? -1 0 +1 এবং +2। তাহলে আমাদের 29 নম্বর ইলেকট্রন কোথায় প্রবেশ করলো? এই যে এটা হলো আমাদের 29 নম্বর ইলেকট্রন। তাহলে 29 নম্বর ইলেকট্রনের জন্য আমাদের এম এর ভ্যালু কত? +2, +2। এবং এস এর ভ্যালু দেখো, এইটা কিন্তু আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবেশ করছে। তাহলে এস এর ভ্যালু কি হবে? -1/2। আশা করি বুঝতে পারছো। এটা হলো যে আমাদের কপারের 29 নম্বর ইলেকট্রন যেটা আছে তার জন্য যে আমাদের কোয়ান্টাম সংখ্যাগুলোর মান। এখন আসো যে কপার প্লাস যখন গঠিত হয়, আমরা জানি কপারের 29টা ইলেকট্রন আছে, যখন কপার প্লাস গঠিত হয় তখন একটা ইলেকট্রন চলে যায়। তাহলে মনে রাখবা সবসময় কোন ইলেকট্রনটা চলে যায়? সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনটা সবসময় চলে যায়। ঠিক আছে, ইলেকট্রন সবসময় চলে যায় সর্ববহিস্থ স্তরে, বহিস্থ বহিস্থ অর্থাৎ সব থেকে বাইরের স্তরের ইলেকট্রন, বহিস্থ ইলেকট্রন চলে যায়। তাহলে দেখো এখানে সব থেকে বাইরের স্তর কোনটা? ফোর এস না? ফোর এস ইলেকট্রন কিন্তু আগে 4s এ যায়, পরে 3D তে যায়। তাহলে তোমরা মনে করতে পারো যে স্যার যেহেতু সর্বশেষে 3D অরবিটালে যায়, তাই ইলেকট্রনটা যখন একটা ইলেকট্রন চলে যায় তখন 3D থেকে যাবে না। এইরকম ঘটনা ঘটে না। ইলেকট্রন যখন চলে যায় তখন অবশ্যই সর্ববহিস্থ স্তর থেকে চলে যায়। তাহলে এই যে 4s এর একটা ইলেকট্রন চলে যাবে তখনই কিন্তু কপার প্লাস গঠিত হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন ইলেকট্রনটা চলে গেছে? এই যে একটা 4s এর একটা ইলেকট্রন চলে গেছে, এইটাই হলো কিন্তু আমাদের কপার প্লাসের চলে যাওয়া ইলেকট্রন। তাহলে দেখো এটা কোন শক্তি স্তরে ছিল? 4, চতুর্থ শক্তি স্তরে ছিল। n এর ভ্যালু কত? 4, l এর ভ্যালু কত? s এর জন্য 0, এবং আমরা জানি m এর ভ্যালু s অরবিটালে থাকলে 0 হয়। এবং দেখো s এর ভ্যালু কি হবে? দেখো আমরা জানি s অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, একটা ঘড়ির কাঁটার দিকে এবং অপরটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যেহেতু এটা একটাই আছে, তাহলে আমরা একটা ধরলাম ঘড়ির কাঁটার দিকে গেছে, তাহলে এটা কি হবে? +12। ঠিক আছে, যদি আরেকটা থাকতো তাহলে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে থাকতো, এটার জন্য -12। আশা করি তোমাদের কোয়ান্টাম সংখ্যা নিয়ে যত প্রশ্ন আছে সবগুলা তোমরা বুঝতে পারছো। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের উত্তরগুলা দিয়ে দিব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।